মিডিয়া রয়েছে সেখানে তার যে একটা ভাব এবং মূর্তি এই দুটো গড়ে উঠেছে সেটা স্বস্তিদায়ক নয়। যে সকল দুর্নাম, যে সকল বদনাম তার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে তা ভেঙে চুরমার করে দেওয়ার মতো যে সময় দরকার, যে কর্ম দরকার সেটা তিনি পাচ্ছেন না। ফলে ক্ষমতায় আরোহণ করার সঙ্গে সঙ্গে রাজনীতির যে নিস্তব্ধতা, রাজনীতির যে নীরবতা এবং যে শূন্যতা, সেই শূন্যতার কারণে যারা বিরোধী দল তারা মনের আনন্দে বগল বাজাচ্ছে। এখানে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে যে সুর হতো, যে গোল হতো এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রতিযোগিতা থাকতো তার ফলে প্রধানমন্ত্রীর বিড়াল নিয়ে, তার হাত নাড়া নিয়ে, তার সেই যে সংসদে ভাষণে যে মানে যেটিকে বলা হয় মুখ ফসকে যে সকল কথা অনেক সময় বের হয়ে যায় সেগুলো নিয়ে বিরোধী দলের ট্রল করার কোনো সুযোগ ছিল না। জামাত এবং আওয়ামী লীগ বা জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যেমন ধরুন ওয়ার্কার্স পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি, তারা রাজপথে এতটাই ব্যস্ত থাকতো, তো সেই ব্যস্ততার ফলে কি হতো, জামাত তাদের নিজেদের গদি রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করত। কিন্তু এখন রাজনীতির ময়দানে বলতে গেলে জামাত তুলনাহীন, জামাত একক এবং বলতে গেলে তারা যা ইচ্ছে তাই করতে পারছে, যা ইচ্ছে তাই বলতে পারছে। তারা তারেক রহমান সাহেবকে নিয়ে গান বানাচ্ছেন, তারা বিএনপির শাসনামল নিয়ে নাটক তৈরি করছেন প্রায় প্রতিদিনই মিডিয়াতে, তারপর সামাজিক মাধ্যমে এমন সব যাকে বলা হয় ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে, ওগুলো দেখলে যে কোনো মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে, তারপর কথা বলার শক্তি হারিয়ে ফেলবে এবং অনেকটা খামোশ হয়ে যাবে, চুপচাপ হয়ে যাবে। এবং এরকম ঘটনা এখন সামাজিক মাধ্যমে প্রায় প্রতিদিন হচ্ছে। সংসদ নিয়ে, স্পিকার নিয়ে, মন্ত্রীদেরকে নিয়ে, প্রধানমন্ত্রীকে নিয়ে, প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে প্রায় প্রতিদিনই শত শত কন্টেন্ট যেভাবে যারা অনলাইন ইউজার রয়েছেন, ব্যবহারকারী রয়েছেন তাদের সামনে চলে আসছে, তা যেভাবে সাধারণ জনগণ দেখছেন একইভাবে সরকারি দলের নেতা কর্মী তারা দেখছেন এবং তাদের মন মেজাজ সঙ্গত কারণেই স্বাভাবিক থাকবে না। তো এই যখন একেবারে শিশু সরকার, ২ মাস যে সরকারের বয়স, আপনি তাকে তো শিশুই বলবেন বা নবজাতক বলবেন। তো সেই সরকারের যে মনস্তাত্ত্বিক রসায়ন, এটিতে বিষক্রিয়া তৈরি হবে এটাই স্বাভাবিক। ফলে সরকারের সবাই মন খারাপ, সবারই মন খারাপ। এর মধ্যে দেশের চলমান সমস্যা, যেগুলো ইনু সরকার তৈরি করেছেন, যেগুলো শেখ হাসিনা সরকার তৈরি করেছেন, সেগুলোর দায় বহন করতে হচ্ছে। $120 বিলিয়ন বিদেশি ঋণ, ৫.৫ লক্ষ কোটি টাকার খেলাপি ঋণ বাংলাদেশের মধ্যে। তারপর দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার যে ঋণ করেছে, আগের সরকার ঋণ করেছে এবং নতুন সরকার যে ঋণ করেছে, সেগুলো একত্র করলে বিশাল একটা সংখ্যা দাঁড়াবে। এর মধ্যে মুদ্রাস্ফীতি হু হু করে বাড়ছে। তো সেই অবস্থাতে যখন সরকার একেবারে হিমশিম খাচ্ছে, তখন বিভিন্ন বিদেশি রাষ্ট্র কেউ বন্ধু হওয়ার অছিলায়, কেউ শত্রু হওয়ার হুমকিতে রীতিমতো সরকারকে যেভাবে চাপের মধ্যে রেখেছে, সরকার তাতে করে দিশেহারা হয়ে পড়েছে। একটা একটা করে বলছি। প্রথমে ভারতের কথা বলি। ভারত এই সময়টিতে আমরা যেটা বুঝতে পারি, সরকারের উপরে বহুমুখী চাপ দিচ্ছে। তারা একদিকে বন্ধুত্বের বেশি ডিজেল দিচ্ছে, তারপর সীমান্ত খুলে দেওয়ার চেষ্টা করছে। তারা যাকে বলা হয় বাংলাদেশের সঙ্গে যে দ্বিপাক্ষিক সমস্যা এবং অর্থনৈতিক বিষয় রয়েছে
সেগুলো সহজতর করার চেষ্টা করছে, যেটি ইউনূস জামানাতে রীতিমতো বন্ধ ছিল। বিনিময়ে তারা যে জিনিসগুলো চাচ্ছে, ১ নম্বরে তারা চাচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করতে হবে এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তড়িঘড়ি করে এটাকে তুলে নিতে হবে, যেটি যখন এই নিষেধাজ্ঞাটা দেয়নি তখন বিএনপির জন্য যে সুযোগ সুবিধা ছিল, এখন নিষেধাজ্ঞা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বিরোধী দল থেকে আওয়াজ তোলা হবে যে এই ভারতের কাছে বিএনপি নাকে দস্তখত দিল, দেশ বিক্রি করে দিল, তাহলে তো আওয়ামী লীগে ভালো ছিল। আবার সেই যাকে বলা হয় ফ্যাসিস্টদেরকে ক্ষমতায় বসানোর জন্য বিএনপি চেষ্টা করছে। এই যে একটা যন্ত্রণা, এই যন্ত্রণার মধ্যে বিএনপি যে পড়ে গেল এবং সেই যন্ত্রণার মধ্যে তাকে বারবার টেনে নেওয়ার জন্য ভারত চেষ্টা করছে। ১ ২ নম্বরে ভারত চেষ্টা করছে জামাত সহ যে সকল ইসলামিক দলগুলো রয়েছে, যাদের ব্যাপারে ভারতের ভয়, আমেরিকারও ভয়, এদেরকে দৌড়ের উপর রাখার জন্য, এদের উপর চাপ প্রয়োগ করার জন্য নানা রকম যে সরকারি মেশিনারিজ রয়েছে, সেই মেশিনারিজগুলো শেখ হাসিনার জমানার মতো সচল করা, তাদের বিরুদ্ধে মামলা করা, তাদেরকে ধরা, যুদ্ধাপরাধীদের বিচার আবার নতুন করে শুরু করা ইত্যাদি নানা কর্মকাণ্ড চালু করার জন্য বলা হচ্ছে। আন্দাজ করতে পারি, এটা যে কোনো লোকে আন্দাজ করতে পারে। ৩ নম্বরে যেটা হলো যে চীনের সাথে দহরম মহরম করা যাবে না, তিস্তা প্রকল্প করা যাবে না। চীনকে ইউনূস জামানাতে যে নীলফামারীতে হাসপাতাল প্রতিষ্ঠা করার অনুমতি দেওয়া হয়েছিল, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে এবং একই সঙ্গে নীলফামারীতে যে বিমানবন্দর, সামরিক ঘাঁটি তৈরি করার ব্যাপারে চীন আগ্রহ দেখিয়েছিল। এশিয়ার বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি নীলফামারীতে তৈরি করা হবে, যেটি ব্রিটিশ জামানাতে তৈরি করা হয়েছিল। সেটি আবার চালু করার ব্যাপারে ইউনূস সরকার যে তড়িঘড়ি করেছিল সেটা বন্ধ করতে হবে। ৪ ইউনূস সরকারের সঙ্গে যে আন্ডার টেবিল বা পর্দার আড়ালে যে সমঝোতা হয়েছিল, সেই সমঝোতা থেকে বেরিয়ে ইউনূস জামানাতে যে সকল দুর্নীতি অনিয়ম হয়েছে সেগুলোর বিচার করতে হবে। তারপর যাকে বলা হয় ইউনূসকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই বিষয়গুলো যে ভারতের পক্ষ থেকে আসছে এটা আমরা স্পষ্ট বুঝতে পারি। এটা বলতে হবে না, সরকারও কিছু বলছে না, ভারত কিছু বলছে না। তো এটার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পত্র-পত্রিকা নানা রকম ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ভারত শেখ হাসিনাকে দু চোখে দেখতে পাচ্ছে না, তাকে তাড়িয়ে দিতে চাচ্ছে ইত্যাদি নানা রকম কথাবার্তা যেগুলো প্রচার করা হচ্ছে, এগুলো সরকারি দলের যে সকল চাটুকার রয়েছে তারা হয়তো সরকারের কোনো কথা ছাড়াই নিজেরাই এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, যেটা ভারতকে আরও রাগিয়ে দিচ্ছে। এই গেল ভারতের বিষয়। একইভাবে চীন, তারা বসে নেই, তারাও সরকারকে চাপ দিচ্ছে চীনের স্বার্থগুলো রক্ষা করার ব্যাপারে, চাপ দিচ্ছে এই অঞ্চলকে ঘিরে চীন যে সামরিক পরিকল্পনাগুলো করছে, যে অর্থনৈতিক পরিকল্পনাগুলো করছে, কিংবা সোজা বাংলায় বলতে গেলে এই অঞ্চলকে কেন্দ্র করে চীনের দীর্ঘদিনের যে লোভ এবং লালসা, এখানে সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং ভারতের যে ইস্টার্ন রিজন রয়েছে, পূর্বাঞ্চলীয় যে অংশগুলো যেটাকে আমরা 7 সিস্টার বলি, এই 7 সিস্টারে চীন আধিপত্য করবে এবং এই 7 সিস্টার নিয়ে যেন সবসময় ভারত এতটা ব্যস্ত থাকে, যার ফলে ওয়েস্টার্ন রিজনে পাকিস্তান এবং ওয়েস্টার্ন রিজনে যে সকল অঞ্চল রয়েছে চীনের সীমান্ত ঘেঁষা অঞ্চল, সেখানে যেন ভারত দুর্বল হয়ে পড়ে। এই জন্য বাংলাদেশের ভূমিকে চীন একটা উর্বর ভূমি হিসেবে ব্যবহার করতে চাচ্ছে, যেভাবে 2001 থেকে 2006 সনে তারা করেছিল। এবং ওই সময়টাতে উলফা বা অন্যান্য যে সকল বিদ্রোহী রয়েছে 7 সিস্টার, তাদের বলতে গেলে স্বর্গভূমি হয়ে গেছিল বাংলাদেশ। এইরকম একটা পরিবেশ
আবার তৈরি করার জন্য চীনের পক্ষ থেকে একটা প্রেশার থাকবে, আছে, এবং এই প্রেশার ছাড়া চীন একটি পয়সাও দেবে না। এবং চীন যদি বর্তমান সরকারের কাছ থেকে কোনো রকম গ্রিন সিগন্যাল না পায়, তাহলে চীনের যে সকল মেশিনারিজ রয়েছে সেই সকল মেশিনারিজ বুমেরাং হবে সরকারের জন্য। গেল 2। 3 নম্বর হলো পাকিস্তান। এখন পাকিস্তানের খায়ের জেগেছে বাংলাদেশের ব্যাপারে আবার নতুন করে ভাবার জন্য। বাংলাদেশে তাদের আধিপত্য, আইএসআইয়ের তৎপরতা, এবং 1971 সন নিয়ে বারবার যেভাবে বাংলাদেশের মানুষ পাকিস্তানকে গালাগাল করে, এখন সেসব বাদ দিয়ে পিয়ারে পাকিস্তান যে তাদের যে থিওরি, পাকিস্তানকে ভালোবাসো, পাকিস্তানকে কাছে করে নাও, পাকিস্তানকে মহব্বত করো, পাকিস্তানি খাবার খাও, পাকিস্তানে যাও বেশি বেশি, পাকিস্তানি পণ্য আমদানি করো, কিন্তু পাকিস্তানি মেয়েদেরকে বাংলাদেশে বিয়ে দেবে না। কোনো অবস্থাতেই পাকিস্তানি রমণী আওরাত বাঙালিরা যেন বিয়ে করতে না পারে, এই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করবে, এবং সেটা তারা শুরু করে দিয়েছে। বোঝার চেষ্টা করুন সরকারের এই ত্রিমুখী যে চাপ, এই চাপের সঙ্গে আবার ইন্দো ইউরোপীয় চাপ রয়েছে। আপনারা জানেন যে ইউনুস জামানাতে আমেরিকার সঙ্গে একটা চুক্তি হয়েছে। সেই চুক্তির বলে এখন আমেরিকার যে কৃষি পণ্য অবাধে বাংলাদেশে প্রবেশ করবে। পৃথিবীর সারা দুনিয়া যদি মাগ নাও দিতে চায়, তবুও আমেরিকা থেকে ওই সকল পণ্য উচ্চ মূল্যে বাংলাদেশে আমদানি করতে হবে। আমেরিকার বিমান, বোয়িং বিমান, এগুলো কিনতে হবে। আমেরিকা থেকে সামরিক অস্ত্রশস্ত্র কিনতে হবে। আমেরিকার কথার বাইরে অন্য কোনো কিছু করা যাবে না। এমনকি আমাদের যে জ্বালানি সেক্টর রয়েছে, সেই জ্বালানি সেক্টরে আমেরিকার যে আধিপত্য, এমনি আগে থেকে আধিপত্য ছিল শেভরনের মাধ্যমে, এবং সেই আধিপত্য আরও বেশ কয়েকটি কোম্পানি, আমেরিকান কোম্পানি, তার মধ্যে সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস যে কোম্পানিতে চাকরি করেন, একজন মোবিল, এই কোম্পানিকে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান, কক্সবাজার, টেকনাফ, খিয়া থেকে শুরু করে সেন্ট মার্টিনে তাদের আধিপত্য বিস্তার অনেকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো। এবং এই কোম্পানির যে প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট, সেগুলো বাংলাদেশে আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে দস্তখত দিয়েছে, সেটাকে হুবহু পালন করা, মান্য করা, এবং সেটাকে টেনে নেওয়ার জন্য বর্তমান তারেক রহমান সাহেব এর যে সরকার, সেই সরকারের উপর ডোনাল্ড ট্রাম্পের চাপ আছে। আবার এই যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা আমেরিকার সঙ্গে যে একচেটিয়া ব্যবসা, এই ব্যবসার যে সকল প্রতিদ্বন্দ্বী কোম্পানি রয়েছে, যেমন বিমান আনবেন, বিমানের প্রতিপক্ষ হচ্ছে ফ্রান্স, তারা কোনো অবস্থাতে এটা মেনে নেবে না। আবার তেল গ্যাস যে কোম্পানিগুলো রয়েছে, তাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো রয়েছে নেদারল্যান্ডে, তাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো রয়েছে ইংল্যান্ডে, তারাও তো সরকারের উপর চাপ প্রয়োগ করছে। অন্যদিকে যে সামরিক অস্ত্রশস্ত্র, সেই সামরিক অস্ত্রশস্ত্রের ব্যাপারে প্রতিদ্বন্দ্বী আছে ভারত, চীন, আর ইউরোপের দেশগুলোর মধ্যে সুইডেন এবং ইটালি। এবং তার সঙ্গে সঙ্গে আবার উত্তর ইউরোপ নয়, এই যে যেটাকে বলা হয় পূর্ব ইউরোপের কতগুলো দেশ, যেমন রোমানিয়া, তারাও বাংলাদেশে যেন অস্ত্র রপ্তানি করতে পারে, এই জন্য সরকারের উপর ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে চাপ দেওয়া হচ্ছে। ফলে আপনি দেখবেন যে একদিকে মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি দিদাসে সব জায়গায় ঘোরাফেরা করছেন, আর ইউরোপীয় যিনি রাষ্ট্রদূত রয়েছেন, তিনিও পত্রপত্রিকা, বিভিন্ন সংবাদপত্রের অফিস, টেলিভিশনের অফিস, রাজনৈতিক দলের অফিস, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সবার কাছে তিনি ছুটে বেড়াচ্ছেন। আর এ সকল বহুমুখী চাপে রীতিমতো কাবাব হয়ে যাচ্ছেন আমাদের সরকারের যারা কর্তা ব্যক্তি। তারা ভগ্ন মনোরথ হয়ে ঘুরে বেড়াচ্ছেন ওয়াশিংটনে, আমেরিকাতে। যে সকল দাতা সংস্থা রয়েছে, বিশ্বব্যাংক, IMF, জাইকা, IDB, তাদের দ্বারস্থ হচ্ছেন টাকার জন্যে। আর সব জায়গাতেই মূলত বলা হচ্ছে যে আগে কিবলা ঠিক করো, আগে স্থির হও কোন দিকে যাবে, তারপরে টাকা পয়সার কথা চিন্তা করা যাবে। অথচ এই মুহূর্তে মানে সরকারের জন্য রীতিমতো টাকার যে সমস্যা, ডলার এবং বাংলা টাকা,
জামাত 9 জনকে দিল, এবং জামাত আবার তার শরিকদের জন্য 3টা আসন ছেড়েও দিল, সিপি একজনকে দিল। এই যে মোটামুটি একটা চেহারা। আবার স্বতন্ত্র যারা আছেন এমপি, তারাও একজনকে দেখলাম যে ছাত্র দলের এক নারী সদস্যকে দিয়েছেন। সব মিলিয়ে একটা চেহারা পেলাম। আমার এখানে দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো যে মনোনয়নটা কেমন হলো। আমরা বিএনপিও কিছু দেখতে পেলাম যে একই ফ্যামিলি থেকে একাধিক ব্যক্তি। এই সব মিলিয়ে এটা কি কোটার ভিত্তিতে হলো নাকি যোগ্যতার ভিত্তিতে হলো? সবাই কিন্তু যোগ্য। কোটার মাধ্যমে যারা আসে তারাও বলে যোগ্যতা দিয়েই তো এসেছি, আমি এত যোগ্য, আমার ওই ফ্যামিলিতে জন্ম নেওয়াটা কি অপরাধ হলো? এইগুলি নানা রকম কথা আমরা শুনি। 1 নম্বর প্রশ্ন যে এটা কেমন হলো। আর 2 নম্বর প্রশ্ন যে এই যে নারী সদস্য যেভাবে আমাদের এখানে নির্বাচন করা হয়, তারা কি আসলে সংসদে অথবা নারীদের ক্ষমতায়নে কোনো ভূমিকা রাখতে পারেন? কিছু বক্তব্য তো রাখতে পারে। এটাকে একটু সবকিছুরই তো আলোচনা পর্যালোচনা আছে। সবাইকে এমপি করা সম্ভব না। আর এটা দলের বাইরে আরেকটু নৈর্ব্যক্তিক ভাবে করা ছিল। বাংলাদেশের তো ধরেন নারীদের একটা উঠে আসুক, তাদের মানে ভয়েস গুলো আরো সোচ্চার হোক, এই চাওয়াটা তো আছে। বিএনপি এটাকে একটু অরাজনৈতিক চেহারা দিতে পারতো একটা অংশ। বিশেষ করে নারী প্রতিনিধি আছে বেশ সক্রিয় বিভিন্ন নারী সংগঠনের, সেখানে প্রস্তাব দিতে পারতো। তারা এখন দলীয় মনোনয়ন নিয়ে যাবেন কিনা অন্য কথা, কিন্তু একটু চেষ্টা করা যে তারা যাতে ভয়েস রেইজ করতে পারে। সেই কারণে মানে দলের বাইরে যদি আরো কিছু মুখ পরিচিত মুখ থাকতো তাহলে ভালো হতো। আবার দলের ভেতরে আগে যেই এমপি নমিনেশনের ক্ষেত্রে যেটা করা হলো যে একই পরিবারে একজনই পাবেন, যেটা আমির খসরু মাহমুদ চৌধুরী তার ছেলেকে দিতে পারলেন না, আরো অনেকের ক্ষেত্রে তাই হয়েছে। কিন্তু এখানে আবার দেখা গেল ব্যতিক্রম। তো ব্যতিক্রমী যখন হলো তখন কেন মানে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস না কেন, এই প্রশ্ন। আবার পাপিয়ার মতন খুবই হাইলাইটেড ইয়ে মহিলা, মানে নারী, যে খুব মানে গণমাধ্যমে সক্রিয় ছিল, রাজপথে সক্রিয় ছিল, তাকে আবার পাওয়া গেল না। আবার নীলুফার মনি, তাকে পাওয়া গেল। একটা মিশ্র একটা দেখছি। এখন দল তো দলের মতন করে বিবেচনা করে। আমরা বাইরে থেকে যেটা দেখি যে এই ক্ষেত্রে যদি দলই হয় তাহলে একেবারে দলের রাখা দরকার ছিল। আর যদি দলের বাইরে যাওয়ার দরকার ছিল তাহলেও যৌক্তিকতা যে দলের বাইরে যাদেরকে দিল, যাদের রাজনৈতিক পরিচয় নেই, তারা কারা। তাহলে তাদের ক্ষেত্রে নারী কিছু উদ্যোক্তা যারা ভয়েস রেইজ করে, বিভিন্ন নারী সংগঠনের যারা নেত্রী, তাদেরকে অফার করতে পারতো। দল তো একটা গোষ্ঠীর বা এর মধ্যে আঁকড়ায় থাকতে পারে না, এটাকে একটু প্রসারিত করার দরকার ছিল। সেই প্রসারিত করার ক্ষেত্রে এই নমিনেশনের মধ্য দিয়ে একটা ভূমিকা রাখতে পারতো বিএনপি। কিন্তু হয় কি, এখন 900-1300 বোধহয় নমিনেশন পেপার ফর্ম তুলছে, তার মধ্যে জমা দিছে 900-900-র মধ্যে থেকে 36 জনকে সিলেক্ট করা চারটিখানি কথা না। তারপর নানা রকম বিদ্যমান বাস্তবতায় পদ্ধতিতে তদবির থাকে, সেই তদবির গুলোকে ওভারকাম করে করা, এটা আসলেই খুব ডিফিকাল্ট। আমার কাছে বেশ কিছু আমি আপনাকে দুটো মনোনয়নের কথা বলি। যেমন খায়রুল কবির খোকন এমপি, ওনার স্ত্রী মনোনয়ন পেয়েছেন। একই পরিবার থেকে স্বামী স্ত্রী দুজনেই মনোনয়ন পাওয়াটা, এটা কি একটু চোখে লাগে কিনা? আবার আরেকজন নিতাই রায় চৌধুরীর কন্যা, তিনিও মনোনয়ন পেয়েছেন, তো মন্ত্রী এবং কন্যা। এগুলি বলবেন যে ওনার ত্যাগ আছে, ত্যাগ নায়িকা। বিএনপির হয়ে জেল খেটেছে এমন নারীও তো আছেন। ত্যাগ তো কমে, ত্যাগ তো বসতো না। আবার ধরেন বাইরে থেকে আমি মানে 2-3টা আপনি ক্যাটাগরি আমি বলছি আর কি, একই পরিবারের। আবার ধরেন যাদেরকে জনগণ একবার প্রত্যাখ্যান করলো, যারা নির্বাচন করতে এসে হেরে গেল, আপনাদের যশোরে ঝিগর গাছের এক ভদ্র মহিলা,
উনি তো হেরে গেছেন। সাবের। হুম। হ্যাঁ, আবার আপনার মিরপুরে তুলি যিনি, উনি তো হেরে গেছেন। যাদেরকে জনগণ প্রত্যাখ্যান করলো তাদেরকে সরকার নিয়ে আবার এমপি বানিয়ে দিল। এটা ঠিক হলো কিনা? আবার আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, একজন সাংবাদিক, খুবই নিরপেক্ষ সাংবাদিক হিসেবে পরিচিত এবং নিজেও বলেন আমরাও মানি, তো ওনার স্ত্রী দলীয় লোক হয়ে গেলেন, দলীয় এমপি হয়ে গেলেন। তো এই যে বিষয়গুলো আর কি, তো এটা কি একটু চোখে লাগে কিনা? চোখে লাগছে, চোখে তো লাগছে। কারণ দেখেন এখন এই মন্ত্রী বিষয়টা হয়ে যাচ্ছে সুবিধার বিষয়, পদ পদবীর বিষয়। তাহলে তাহলে দল তো এখন উপেক্ষিত হয়ে যাবে। তার মানে একজন মানে দলীয় কোনো পদ পেয়েও সে মনে করবে যে আমি বঞ্চিত। এখন এই যে আহ, মানে দলের আপনি ধরেন সে প্রেসিডেন্ট বা সেক্রেটারি কোনো জেলা কমিটি হোক বা সাংগঠনিক গুরুত্বপূর্ণ, তখন তার কাছে মনে হবে যে আমি তো মানে দলীয় ইয়ে হলো, কিন্তু আমার তো কোনো ইয়ে নেই, এমপি সিল নাই, সুতরাং এমপি সিল যেহেতু নেই আমি গুরুত্বহীন। এই বিভাজনটা করতে পারতো। যেমন ধরেন খায়রুল কবির খোকন বা শিরিন সুলতানা, একজন স্বামী শিরিন সুলতানারও কিন্তু অনেক অবদান আছে এবং সে রাজপথের লড়াকু একজন নেত্রী। তো তাইলে তিনি কেন একটা সাংগঠনিক গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তিনি কেন হবেন না যে আমি দলের এইরকম পদে এসে আমি দলকে সেবা করছি বা দলের মধ্য দিয়ে আমি জনগণের সেবা করছি। এই জায়গাটা এনশিওর করা হচ্ছে না। তো তাহলে শেষ পর্যন্ত দল তারে উপেক্ষিত থেকে যাচ্ছে। সেক্ষেত্রে এই নিতাই রায় চৌধুরীর ক্ষেত্রে হয়, সেখানে একই পার্লামেন্টে বাবা মেয়ে থাকবে, স্বামী স্ত্রী থাকবে, কেমন বিষয়টা মানে দেখতেও তো একটু খারাপ লাগে। তো সুতরাং মানে দলকে গুরুত্বপূর্ণ করতে গেলে দলের কিছু থাকতে হবে, তাদের এমপি পদ ছাড়াও যে দল গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এসে গর্বিত থাকতে পারে, এই জায়গাটা কিন্তু তাহলে থাকলো না, এই পয়েন্টটা থাকলো না। ফলে সরকারি দেখেন যখন সরকার থাকে, কোনো দল যখন সরকারে যায় তখন সব জন্য তাকে পদ পদবি পাইতে হয়, তাকে এমপি হইতে হয়, মন্ত্রী হইতে হয়, অথবা কোনো অর্গানাইজেশনের ব্যাংকের চেয়ারম্যান হইতে হয়, ডাইরেক্টর হইতে হয়, বিভিন্ন পদে। পদ ছাড়া যেন আর মানে চলে না। তো যখন নাকি দল ক্ষমতায় থাকে না তখন চলে কি করে? তখন চলে কি করে? তাহলে সরকার তো একটা থাকে সরকার, আর একটা থাকে দল, তাহলে দল কি অ্যাবলিশ হয়ে যায়? আওয়ামী লীগের সময় আমরা যে ক্রাইসিসটা দেখতাম ঠিক একই। সবাই মানে পদ পদবি নিয়ে দৌড়ঝাঁপ করতো, দল থাকতো উপেক্ষিত। তো এই যে দলকে একটা আলাদা গুরুত্ব দিয়ে দলকে সাজানো, এই জায়গাটা কিন্তু আবারও কিন্তু এই শুরুতে প্রথম দিকে আমরা এমপি নমিনেশনের ক্ষেত্রে দেখতাম যে এক পরিবার থেকে একজন, এটা খুব ভালো লেগেছিল। কিন্তু সেই জায়গাটা তো আর এই সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে এসে সেটা দেখা গেল না। আবার দেখা গেল যে মানে বান্দরবনে এবং মাদারীপুরে সম্ভবত বা গোপালগঞ্জে আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের দুইজনকে আবার ঢুকাই দেওয়া হলো। তাই তখন আবার ক্ষোভ তৈরি হচ্ছে যারা বিএনপির নারী কর্মী তাদের মধ্যে, যে তাদেরকে ঢুকানো হলো, তাহলে আমরা বাদ পড়লাম কেন? এইরকম একটা মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু সব মিলায় যেটা হলো যে দিন শেষে এখন ওই সরকারি মন্ত্রী, এমপি পদ পদবি, সরকারি সবই সরকারি পদ পদবিটাই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, দলীয় পদ পদবি আর গুরুত্বপূর্ণ হচ্ছে না। কিন্তু আবার দেখবেন যে যারা এমপি হচ্ছে, সরকারি পদ পদবি ধারণ করতেছে, তারা আবার দলীয় পদও আবার ছাড়বে না, দলীয় পদও আঁকড়ায় থাকতে হবে। তার মানে আপনি মানে নিরঙ্কুশ একজন থাকবে। তাহলে আপনি এতগুলো খাবেন, তলারটাও ঘুরাবেন। হ্যাঁ, তাহলে বাকিদেরকে আপনি বিকশিত হবার জায়গাটা তো আপনি সব মানে সংকুচিত হয়ে যাচ্ছে। এই জায়গাটা খুবই একটা নীতি নির্ধারণী বিষয় দরকার ছিল, যেটাকে মানে অতীতে কখনো আমরা দেখিনি সেটা ধারণ করতে বা ইমপ্লিমেন্ট করতে। এবার হয়তো আমরা মনে করছিলাম যে একটা নতুন কিছু হবে, কিন্তু সেই জায়গাটা তো হইলো না, শেষ পর্যন্ত ধরে রাখা গেল না। 2 মাসের মাথায় এসে যেন কেন জানি
এলোমেলো হয়ে যাচ্ছে। আপনি দেখেন সবাই দৌড়াচ্ছে, জেলা পরিষদের এই প্রশাসক হইতে হবে, চেয়ারম্যান হইতে হবে, হয় ইউনিয়ন পরিষদ, নাই পৌরসভা, নাই সিটি কর্পোরেশন, মানে পদ ছাড়া চলেই না। কিন্তু এটাকে আপনি কিভাবে থামাবেন? কারণ যখন নাকি দলীয় মনোনয়নটা দেওয়া হয়, আমি তখনই শুনেছি যে দলের পক্ষ থেকে বলা হয়েছে যে 300 জন আমরা ক্যান্ডিডেট দিতে পারবো, কিন্তু আমাদের প্রার্থী তো অনেক। এবং তখন সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছিল যারা মনোনয়ন পাবেন না তাদেরকেও অন্যভাবে পুরস্কৃত করা হবে। তো আপনি তো একটা লোক দেখিয়ে রাখছেন, এখন যে লোক আপনি দেখাইছেন সেই লোক আপনার সম্ভাব্য ক্ষেত্রে আপনাকে তো দিতেই হবে। যে কারণে জেলা পরিষদের আপনি বানাইলেন, প্রশাসক বানাইলেন, যে কারণে আপনি মেয়র প্রশাসক বানাইলেন রাজনৈতিক ভাবে। তো এটা থেকে তো আরো বাঁচার কোনো উপায় নেই। আচ্ছা, আরেকটা জিনিস আপনি আমাকে বলেন, সেটা হলো যে 2 মাস তো হলো, এত অল্প সময় হয়তো সরকারকে হয়তো মূল্যায়ন করা যাবে না, কিন্তু এই 2 মাসে সরকারের ভাগ্য কিংবা দুর্ভাগ্য বলতে পারবো না, এই সময় অনেকগুলো আন্তর্জাতিক ক্রাইসিসের কিন্তু সরকার চেপেছে, বিশেষ করে জ্বালানি তেল। তো যখন একটা কিছু ক্রাইসিস চলে আসে তখনই একটা বিচার করা যায় যে সরকার আসলে ক্রাইসিস ম্যানেজমেন্টে কেমন। তো এই ক্রাইসিস ম্যানেজমেন্টে সরকারের আপনার যে দক্ষতা, সেটাকে আপনি কি মানে ব্যর্থতা বলবেন না সাফল্য বলবেন? ক্রাইসিস ম্যানেজমেন্টে তো এলোমেলো অবস্থা আপনার। আমি তো ভাবলাম যে এত দাম বাড়ার পর পেট্রোল পাম্পে আর ভিড় হবে না, হ্যাঁ, কিন্তু আমি তো দেখলাম যে ভিড় তো ঠিকই আছে, মানুষের কাছে টাকা আছে কিন্তু পেট্রোল নাই। তো এটা দেখতে দেখতে আমার কাছে মনে হলো একদিন কি এমন হবে মানুষের কাছে টাকা থাকবে কিন্তু দোকান পাটে বাজারে খাদ্য থাকবে না। তো সেরকম একটা আলামত দেখা যাচ্ছে যে আপনি ম্যানেজমেন্টে না হয় ক্রাইসিস। তো শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, সারা দেশে কোথাও আপনি হুড়োহুড়ি দেখেন তো বাংলাদেশের বাইরে এরকম অন্যান্য দেশেও পেট্রোল পাম্পকে ঘিরে এরকম হুড়োহুড়ি অবস্থা আছে, দীর্ঘ সারি আছে। আমি তো এরকম কোনো চিত্র দেখিনি এখন পর্যন্ত। তো বাংলাদেশে কেন এটা? তার মানে এখানে সিরিয়াস আপনার ম্যানেজমেন্ট একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা তো নেই। আমি দেখলাম যে জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন যে তিনি কালকে 10টা পেট্রোল পাম্পে গেছেন, সেখানে কোনো ক্রাইসিস দেখেননি। কিন্তু আপনি প্রতিদিন সকালবেলায় উঠে যদি ঘন্টায় ঘন্টায় যে নিউজ চ্যানেল গুলো আছে আপনি যদি দেখেন, তাতে লাইভ দেখবেন ওই বগুড়া, ওই রাজবাড়ী, অমুক তমুক পেট্রোল পাম্পে যেখানে বন্ধ হয়ে আছে কিন্তু দীর্ঘ সারিতে, অথবা যেখানে পেট্রোল দেওয়া হচ্ছে সেখানে সারি, লম্বা লম্বা সারি। 5টা পেট্রোল পাম্প যেখানে যে জেলায় আছে সেখানে দেখা যাচ্ছে যে একটা খোলা 4টা বন্ধ, 2টা খোলা 3টা বন্ধ। এই তো পরিস্থিতি। তো আবার বলা হচ্ছে যে যোগান 25% বাড়তি যোগান দেওয়া হচ্ছে। বাড়তি যোগান দিয়েও এখন পর্যন্ত, কালকে পর্যন্ত কোনো দেখা যায়নি, তার কোনো প্রভাব দেখা যায়নি যে গাড়ির কোনো সারি নেই পেট্রোল পাম্প গুলোতে, স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে। তো এটা এটা কেন হচ্ছে? এই জায়গাটা তো ফাইন্ড আউট। অনেক কথা বলা হচ্ছে যে এটাকে অনুসন্ধান করা হচ্ছে, ডিজিটাল সিস্টেম করা হচ্ছে, অ্যাপস চালু করা হচ্ছে। তো কোথায় কত কিছু চালু করার পরেও তো বাস্তবতাটা কি? বাস্তবতাটা তো বোঝা যাচ্ছে না। সেই ক্রাইসিস তো রয়ে গেল। তাহলে এইটার কেন আপনার পার্সোনাল অভিজ্ঞতা কি মনে করেন? যেহেতু আপনি তো নিজে গাড়ি আপনার আছে, আপনি কি আগে যেভাবে আপনি একদম তেল ফুরিয়ে গেলে ড্রাইভারকে আপনি পাঠাতেন তেল আনার জন্য, এখন কি তেল একদম ফুরিয়ে যাওয়ার পরেই যায়, নাকি তেল মনে করেন অর্ধেক হলেই যায় তেল আনার জন্য? কোনটা হয়? না, আমি তেল ফুরিয়ে গেলে চেষ্টা করি, কিন্তু এখনো অধিকাংশ সময় আসলে গাড়ি আর ব্যবহার করি না। গাড়ি কারণ এই 4 ঘন্টা 5 ঘন্টা ধরে কে লাইনে দাঁড়ায় থাকবে? তো গাড়ি রেখে দিয়ে এখন ওই ভাড়া গাড়িতেই আর কি চলাচল করি আর কি, অধিকাংশ ক্ষেত্রে আর কি। তো তেল খুব সপ্তাহে তো একদিন নেওয়ার চেষ্টা করি, আর না না হলে না, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি। মানে ওই একটাই কারণ যে তেল লম্বা সময় দাঁড়ায় থেকেও তেল পাওয়া যাবে না, এই সংখ্যায় আর গাড়িও আর বের করি না। আপনি দেখবেন যে রাস্তাঘাটে কিন্তু তেলের পাম্পে গাড়ি আছে, কিন্তু রাস্তাঘাটে কিন্তু তুলনামূলক ভাবে কিন্তু গাড়ির সংখ্যা কিন্তু কমে গেছে, কিন্তু সবাই কিন্তু আর সহসায় বের করে না। বরং
আমি দেখছি যে ওই যে ইয়ে আপনার রিক্সা, যেই ব্যাটারি চালিত রিক্সা বা বিদ্যুৎ চালিত যে রিক্সাগুলো, সেই রিক্সাগুলোর কদর অনেক বাড়ছে, সেগুলো চলাচল বেশি করছে। তো এইটা আহ, মানে আমি কোনো আগামাথা বুঝি না। যে আমার কাছে মনে হয় যে যে তেলটা সরবরাহ করা হয়, সরবরাহ করার আগেই একটা অংশ কোথায় কোথায় যেন চলে যায়। মানে ধরেন একটা পেট্রোল পাম্পে যদি 500 লিটার তেল যায়, সেই 500 লিটারের মধ্যে অর্ধেকটা তারা আগে অন্য কোথাও সরায় ফেলে, আর বাকিটা থাকে যার জন্য খুব দ্রুত শেষ হয়ে যায়, কিন্তু গাড়ির সারি তো আর শেষ হয় না। এই একটা পরিস্থিতি এখন কি কারণে ঘটছে, কোথা থেকে মানে সমস্যাটা, এটা তো ধরেন অনুসন্ধান করা আমাদের পক্ষে সম্ভব না। যাদের দায়িত্ব তারা সেটা করে কেন সেটা মানে সমাধান করছে না, এটা আমার কাছে প্রশ্ন। তাহলে দেখা যাচ্ছে যে ক্রাইসিস যখন আসলো আমরা কিন্তু ফেল করলাম। জি, না তাহলে মন্ত্রী যেটা বলছেন যে উনি দেখে এসেছেন কোনো ক্রাইসিস নাই, গাড়ি নাই, তাহলে এখানে এখানে দুটো বিষয় হতে পারে। এক নম্বর হলো যে উনি যে পাম্পে গিয়েছিলেন সেই পাম্পটা ওনাকে দেখানোর জন্য এরকম সাজিয়ে রেখেছিল, কিন্তু এটা তো প্র্যাকটিক্যাল না, কারণ ওইভাবে সাজিয়ে রাখা সম্ভব না, গাড়ি তো আসবেই। আর দ্বিতীয়টা হলো উনি একটা জ্বলন্ত মিথ্যা কথা বলেছেন। তো মিথ্যা কথা বলেই বা কি লাভ? উনি এখানে বললেন, মানুষ দেখতেছে অন্য একটা, তা মানুষ তো মিলিয়ে নেয়। তাহলে উনি এই রিস্কি কথাবার্তা বললেন কেন? আপনি কোনো ধারণা করতে পারেন কেন বললেন উনি? নাকি উনি কাউকে খুশি করতে চান? তাহলে দিনের বেলা একটা এক কাজ করুক, সাংবাদিকদের একটা টিম নিয়ে এই রাজধানীর এই তো বেশি দূর তো না, আপনার এই যে শেরাটনের এই যে কোনার মধ্যে যে পেট্রোল পাম্প আছে, জি, 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 জি। তারপরে ওই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে যে পেট্রোল পাম্প হ্যাঁ, আছে, এরকম হ্যাঁ। কয়েকটা ঘুরে ঘুরে দেখাক। আমরাও দেখি লাইভ যে সেখানে কোনো ভিড় নাই, অথচ তেল তেল দেয়া হচ্ছে, সেরকম তো কোনো আমি দেখছি না। তাহলে ওনারা কোথায় যাচ্ছেন রাতের অন্ধকারে, কোন পেট্রোল পাম্পে যাচ্ছেন? সেই পেট্রোল পাম্পে যদি বন্ধ থাকে তাহলে তো সেখানে গাড়ি থাকবে না, কোনো ভিড় থাকবে না, সেটাই স্বাভাবিক। তো এইগুলি প্রশ্ন আসলে এগুলি অনেক ভাবে তোলা যায়, কিন্তু একটা সমাধান হচ্ছে না। যারা আহ, যাদের ধরেন একটা মোটর সাইকেল যে জীবিকা নির্বাহ করে, যার এটাই একটা রুটি রুজির জায়গা, তার অবস্থাটা চিন্তা করেন। 4-5 ঘন্টা সে যদি পেট্রোল পাম্পে যদি তেল কেনার জন্য অপেক্ষা করে, তাহলে সে তেল নিয়ে মানে গাড়িটা কখন চালাবে, সে কখন তার সে রুটি রুজি আহরণটা করবে? সারা রাত জেগে যদি তেল আহরণ করে, সকালবেলায় এরকম ঘুমন্ত অবস্থায় না ঘুমায় সে তার জীবিকা নির্বাহ করবে? এইটা হয় কোনোদিন? যদি বুঝতাম যে তেল নেই সেটা অন্য কথা, তেল আছে অথচ আমি তেল পাচ্ছি না, চিন্তা করেন তো অবস্থা। এর চেয়ে আর দুঃখের কোনো বিষয় থাকতে পারে? আচ্ছা, এত এই যে ক্রাইসিস ম্যানেজমেন্টে এত এলোমেলো অবস্থা আপনি বললেন, তারপরেও তো গত 2 মাসে সরকার কিছু কিছু প্রজেক্টে কিছু কিছু নতুন উদ্যোগ নিয়েছে, যেটাকে সরকার নিজেরা সাফল্য হিসেবে ভাবতে ভালোবাসে এবং প্রচারও করতে চায় না। যে 2 মাসের মাথায় এসে সরকারের একটা অংশ, সরকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা, মুখপাত্র যারা আছেন, তারা বেশ প্রেস কনফারেন্স করলেন। এবং এটাও দেখলাম যে প্রেস সেক্রেটারি যিনি আছেন উনি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে একটা স্ক্রল চালানোর জন্য উনি একটা চিঠি দিলেন ওনার নাম দিয়ে। এই যে বিষয়গুলো, আপনার কি মনে হয় এই সরকারের মিডিয়া টিম কি মানে আহ, খুবই ক্যারিসমেটিক ওয়েতে তাদের কাজটা করতে পারতেছে? এটা বাড়তি বলা হবে। আহ, তারাও নতুন দায়িত্ব নিয়েছে, অভিজ্ঞতা নেই। তারা হয়তো এটা মানে পরীক্ষা নিরীক্ষা করছে। সবাই যোগ্য, কিন্তু প্রতিফলনটা 2 মাসের তো সাফল্য আসলে পাওয়া যায় না। বলা যায় যে আমরা এই উদ্যোগগুলি নিয়ে কাজ শুরু করছি, স্টার্ট করছি। আরো মানুষের যদি কোনো পরামর্শ থাকে তাহলে দেন, আমরা সেগুলো নিয়ে কাজ করব। কিন্তু 2 মাসে আমি সফলতা পেয়ে গেলাম, কি সফলতা পেলাম কিভাবে? সম্ভব সম্ভব না। আপনার দেখেন, আপনি আহ কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ডগুলি যে দিচ্ছেন সবই কিন্তু সরকারের বাজেটের উপর কিন্তু চাপ, রাজস্ব খাতের উপর চাপ তৈরি হচ্ছে। আপনি উৎপাদনমুখী কি হলো, মানে কয়টা বন্ধ কারখানা আপনি খুলতে পারলেন? অনেকগুলো গার্মেন্টস তো বন্ধ হয়ে গেছে। কয়টা কারখানা খুলতে পারলেন, চালু করতে পারলেন? এই সময়ের মধ্যে কর্মসংস্থানের ফ্লোটা কেমনটা বাড়লো? এই জায়গাগুলো আপনাকে এনশিওর করতে হবে। আপনি কি দিলেন
আপনি ধরেন দান দক্ষিণা দিলেন, আজকে ধরেন অমুক অমুক পরিবারকে আপনি 20 লাখ টাকা করে দিয়ে দিলেন, তো এটা তো কোনো প্রোডাক্টিভিটি প্রমাণ হলো না। তখনই হবে যে 2 মাসের মধ্যে 200 কারখানা চালু হয়ে গেছে, 2 মাসের মধ্যে রপ্তানির এই সূচকটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। সেইগুলি আপনি প্রমাণ করেন, সেগুলি তো যদি না হয় তাহলে আপনি সংকটটাকে যে অবস্থায় আছে সেই তিমিরেই থাকলো। যারা কিছু প্রোডাক্টিভিটি দিতে চায় সেই জায়গাগুলিকে ফাইন্ড আউট করতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদের কাছে যাইতে হবে, ব্যবসায়ীদের কাছে যাইতে হবে, উদ্যোক্তা তৈরি করতে হবে। উদ্যোক্তা যদি আপনি তৈরি করতে না পারেন, শুধু যদি আপনি দান দক্ষিণা দিয়ে আপনি কিন্তু কোলাইতে পারবেন না। বিশাল অলরেডি লোন করতে করতে আপনি শেষ হয়ে যাবেন। সুতরাং মানে কর্মসংস্থানটা বাড়াইতে হবে। কারা কোন খাত থেকে, অনেক সেক্টর আছে, সেই সেক্টর গুলোর থেকে আপনি যদি মানে প্রণোদনা না দেন, তারা যদি কর্মমুখী না হয়, তাহলে কিন্তু লাভ হবে না। আপনি ওই একটা গন্ডির মধ্যেই কিন্তু ঘোরাফেরা করতে থাকবেন। আর এক সময় দেখবেন যে রেমিটেন্স আসাও কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ মিডল ইস্টের এই ক্রাইসিসটা প্রভাবটা অনেকদিন থাকবে। এখন পর্যন্ত যে ফ্লোটা আছে রেমিটেন্সের, পরে কিন্তু সেই ফ্লোটা থাকবে না, কারণ মিডল ইস্টেও তখন মানে কর্মসংস্থান কমে যাবে, বেকারত্ব বাড়বে, এবং বহু প্রতিষ্ঠান, আমি তো খোঁজ খবর রাখি, অলরেডি বন্ধ হয়ে গেছে, তারা বেকার বসে আছে। তো এই ফ্লোটা যদি কমে যায়, রপ্তানি সূচক তো নিচের দিকে, রেমিটেন্সটা প্রবাহটা কোন রকমে টিকে আছে, রেমিটেন্সটা যদি নিচের দিকে নামে, তখন কিন্তু আপনি কিন্তু চোখে মুখে অন্ধকার দেখবেন। সুতরাং উদ্যোক্তা তৈরি করতে হবে, দান দক্ষিণা এগুলি ভালো, এটা জনকল্যাণমূলক। আপনার আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা আপনারাও দেখেছেন, তবে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি একটু আমার মতটাকে শেয়ার করতে চাই। আমি একটু বুঝতে চাই যে রাষ্ট্র আসলে কার জন্য। আমি বুঝতে চাই রাষ্ট্রের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, বিচার বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এরা আসলে কার জন্য কাজ করে। এদের একমাত্র বৈশিষ্ট্য কি অমানবিক হওয়া? এটা একটা আমি বুঝতে পারছি না। কথাটা কেন বললাম দেখেন, আজকে একজন নারীকে জেলে পাঠানো হয়েছে এবং তার কি অপরাধ, তার কি বিচার হবে না হবে সেগুলো হতেই পারে। তার সঙ্গে সবচেয়ে যেটা বড় পয়েন্ট সেটা হলো গিয়ে তার 1.5 মাস আগে গত মানে আপনার এখন তার একটা বাচ্চা সন্তান হয়েছে, তার একটা কন্যা সন্তান, যার বয়স মাত্র 1.5 মাস। এই 1.5 মাসের বাচ্চাকে নিয়ে তাকে কারাগারে যেতে হলো, সিজার হয়েছে তার। আপনাদের এখন আজকাল কিন্তু সবার বাড়িতেই আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা মানে সিজারের মাধ্যমে অপারেশন ম্যাক্সিমামটা সময় হয়। এই মুগদা হাসপাতালে উনি সিজারের মাধ্যমে অপারেশন হয়েছে, মুগদা হাসপাতালে হয়েছে। তার মানে বড় কোনো ক্লিনিকে হয় না, উনি যে বিশাল ধনাঢ্য ব্যক্তি তাও নয়, সরকারি একটা হাসপাতালে। এবং তার বাচ্চাটা বুকের দুধ খায়, তাকে নিয়ে উনি জেলে গেলেন, কারাগারে গেলেন। ওনার সেলাই এখনো শুকায়নি, পেটের সেলাই, উনি ভালোভাবে বসতে পারেন না। ওনার অপরাধটা কি? ওনার অপরাধ তো এখনো প্রমাণ হয়নি, ওনার কিন্তু অভিযোগটা কি একটু শুনেন। আমরা যে জুলাই আন্দোলন হয়েছিল 2024 সালে, মানে আজকের থেকে প্রায় 2 বছর আগের কথা, সেই জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুলকে একটা হত্যার প্রচেষ্টা করা হয়েছিল এবং হত্যা প্রচেষ্টার পর সে হাসপাতালে ভর্তি হয়েছিল। এই হত্যা প্রচেষ্টার মামলায় এই যুব মহিলা লীগের কর্মী ছিলেন এই শিল্পী বেগম, মানে এই যে 1.5 মাস বয়সী কন্যা সন্তানের মা শিল্পী বেগম। উনি একজন যুব মহিলা লীগের কর্মী, কোনো পদধারীও কিন্তু না, উনি কোনো পদেও থাকেন না। এই কর্মীকে সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে গত সোমবার, মানে আজকে মঙ্গলবার, গতকালকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। দেখেন 2024 সালের জুলাই মাসের ঘটনা,
এবং ওখানে ওনার বিরুদ্ধে অভিযোগটা কি, এই রাতুলকে যে গুলিবদ্ধ করা হয়েছে, তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে, সেখানে নাকি ছাত্রলীগের অনেক কর্মীরা তাকে আক্রমণ করছে, এগুলো একটা ঘটনা। তার কয়েকদিন পরে জুলাই মাসের 16 তারিখের ঘটনা, ওটা যেখানে নাকি রাতুল আহত হয়েছিল, গুলিবিদ্ধ হয়েছিল, তার এক সপ্তাহ পরে মানে 23শে জুলাই রাতুলের যে বাসা আছে, বাড়ি আছে, তেজগাঁওয়ের বাড়ি, সেখানে যে প্রায় 100 শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীরা যে রাতুলদের বাড়িটাকে আসবাবপত্র ভাঙচুর করছে, ইলেকট্রনিক জিনিস ভাঙচুর করছে, কিছু জিনিসপত্র নিয়ে চুরি করে নিয়ে গেছে, এতে নাকি তাদের 5 লাখ টাকার ক্ষতি হয়েছে, এরকম কিছুটা হয়েছে। এবং ওখানে রাতুলের বাবাকেও নাকি প্রহার করা হয়েছে। ঘটনা খারাপ, কোনো সন্দেহ নাই, কারা করছে পুলিশ তাদের ধরবে। কিন্তু এই ঘটনা নিয়ে জুলাই হয়েছে, তারপরে জানুয়ারি মাসে, মানে জুলাইয়ের পরে জানুয়ারি মাসে, মানে 5 মাস 6 মাস পরে 25শে জানুয়ারি 2025 সালের 25শে জানুয়ারি এই ঘটনাকে কেন্দ্র করে একটা মামলা করা হয়েছে। সেই মামলার আসাদুজ্জামান খান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সে সহ 103 জনকে আসামি করা হয়েছে এবং তার মধ্যে 120-30 জনকে অচেনা, তাদেরকে চেনে না, অচেনা তারা, এরকম সহ তাদেরকে আসামি করা হয়েছে। সেই আসামিদের মধ্যে একজন হলো এই শিল্পী বেগম। তাকে এতদিন পরে সেই 2025-এর জানুয়ারিতে মামলা হয়েছে, জানুয়ারির পর পুরো বছর গেছে, 2026-এর এপ্রিলে এসে শিল্পী বেগমকে তেজকুনিপাড়া রেলওয়ে কলোনি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে গতকালকে। ভাবুন একবার, তাহলে ঘটনাটা কি? শিল্পী বেগম নাকি ওই যে 120-30 জন লোক যে রাতুলদের বাসায় যে ভাঙচুর করেছিল, 5 লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছিল, সেই ঘটনায় নাকি শিল্পী বেগম নাকি তাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা এগুলি ভাঙো। শিল্পী বেগমকে যুব মহিলা লীগের 26 নম্বর ওয়ার্ডের একজন কর্মী, মানে খাতা কলমে তার নাম নাই, সে নাকি কর্মী একজন। এই হলো শিল্পী বেগমকে, পুলিশ তাকে ধরে নিয়ে গেছে আদালতে, এবং আদালতে নেওয়ার পর তারা বলছে যে এটার জন্য প্রচুর এখন করতে হবে, এই তদন্ত করতে হবে, এবং এই তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত শিল্পী বেগমকে কারাগারে আটক রাখা নাকি বিশেষ প্রয়োজন। এটাই তদন্ত, এই মামলার যিনি তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই শেখ নজরুল ইসলাম, উনি এটা আদালতে বিচারককে বলেছেন যে একে আটকে রাখা বিশেষ প্রয়োজন, একে জামিন দেওয়া যাবে না। আদালতের যিনি মানে আপনার বিচারক, তিনি তার জামিন আবেদন নাকচ করে জেলখানা কারাগারে পাঠিয়ে দিয়েছে। এই হলো পুরো ঘটনা। যাওয়ার সময় শিল্পী বেগম কান্নাকাটি করেছেন, বলেছেন এই বাচ্চা আমি কীভাবে পালবো, বাচ্চাকে তোমরা রেখে দাও। তার ভাই, তার মানে ননদ, তার স্বামী, তার শাশুড়ি, ভাসুর, এরা সবাই আদালতে ছিল, তারাও চেয়েছিল বাচ্চাটাকে রেখে দিতে, কারণ এই 1.5 মাসের বাচ্চা সে কী করে পালবে। তার নিজেরও নাকি হাতে ভাঙা, তার 2টা ছেলে আছে আরও, ওই ছেলের মধ্যে একজন নাকি হাতে ব্যান্ডেজ করা, হাত ভেঙে গেছে, হাড় বেড়ে গেছিলো, ওটার অপারেশন করছে। একটা ফ্যামিলি, যে ফ্যামিলি একজন লোককে যদি আপনি আদালতে নিয়ে যান অথবা কারাগারে নিয়ে যান, সেই ফ্যামিলির উপর ফ্যামিলি মোটামুটি তছনছ হয়ে যায়। আর যদি সেই ফ্যামিলির গৃহকর্ত্রীকে নেওয়া হয় তাহলে এই ফ্যামিলির কী অবস্থা হয়। আবার যদি সেই গৃহকর্ত্রীর একটা 1.5 মাসের বাচ্চা থাকে, দেখুন 1.5 মাসের বাচ্চা সহ মাকে আপনারা সবাই দেখেছেন, তার শারীরিক কন্ডিশন কি হয় আপনারা জানেন। এই বাচ্চাটাকে যে একা লালন পালন করা সম্ভব, সে তাও পারবে না। ওর আত্মীয় স্বজন নাকি বলেছিল, এবং উনি নিজেও বলেছিলেন এই বাচ্চাকে আমি রাখতে পারবো না, বাচ্চা তো মারা যাবে আমার কাছে, তাকে তো আমি পালতে পারবো না। ওরা আত্মীয় স্বজন নাকি বলেছিল যে বাচ্চাটাকে আমাদের কাছে দেন, পুলিশ নাকি তাও নিতে দেয়নি। আমি একটা জিনিস বুঝি না, আমি যে ঘটনা বললাম আপনারা পত্রপত্রিকা পড়ে দেখেন, ছবিও দেখতে পারেন, আপনারা ছবিটা দেখেন, আমি ছবিটা দেখাচ্ছি, পত্রিকায় যে ছবিটা আসছে, আদালতের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে শিল্পী বেগম নামতেছে, তাকে ধরে আছে 2জন পুলিশ করে দেখা যাচ্ছে, একজন পুলিশ নারী পুলিশ আছে,
আমার মনে হয়েছে যে নারী পুলিশ যিনি আছেন উনি নিজেও বুঝতে পেরেছেন যে কি হতে যাচ্ছে, এবং উনি তার মুখটা পর্যন্ত ঢেকে রেখেছেন এই নারী পুলিশ, লজ্জায় নাকি দুঃখে বেদনায় আমি জানি না। মানে আমি আমার মানে এই দৃশ্যটা দেখে আমি পাই রাখতে পাইনি। আমি জানি আমাদের বিচার ব্যবস্থা অনেক ভালো, আমাদের বিচার ব্যবস্থার সুনাম পুরো এশিয়ায় কেবল না সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, এবং আমাদের বিচার ব্যবস্থা বিশেষ করে নিম্ন আদালতের যে বিচার ব্যবস্থা, এদের সুনাম তো সারা দুনিয়া কেন আমার মনে হয় সৌরজগৎ ছাড়িয়ে গেছে এখন, যারা এত নিরপেক্ষ বিচার করতে পারে, এত নৈর্ব্যক্তিক বিচার করতে পারে, এত রোবটের মতো বিচার করতে পারে, যেখানে কোনো পক্ষপাত দুষ্টতা নাই, একদম যা আইনে আছে তাই তারা করে। এত ভালো বিচারক আমরা, এদের কাছ থেকে আসলে মানবিকতা আশা করাও তো অন্যায়। মানবিকতা, তারা তো মানবিক নয়, তারা তো আইনের খাতা দেখে, কাগজ দেখে। কিন্তু যতটুকু আমি কয়েকজন আইনজীবীর সঙ্গে আলাপ করেছি ভাই, যে এইটা যে মামলা, এই মামলায় জামিন পাওয়াটা তো একজন নাগরিকের জন্য নাগরিকের অধিকার, একদম অধিকারের পর্যায়ে পড়ে। আর তাছাড়া জামিনের ক্ষেত্রে সবসময় কিন্তু এই যে অপ্রাপ্ত বয়স্ক ধরেন অথবা নারী ধরেন, বৃদ্ধ ধরেন, এরা তো একটা বিশেষ সুবিধা পায়, আইনে তাই বলে ভাই। যিনি মাননীয় বিচারক, বিজ্ঞ বিচারক, ওনার নাম আমি বলছি না, নাম বলে উনি বলবেন যে ওনাকে আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করেছি, আমি নাম বলছি না। কিন্তু আপনাকে আমি প্রশ্ন করি ভাই, আপনি কি কোনো সন্তানের পিতা? আপনার সন্তানের বয়স যখন 1.5 মাস ছিল, আপনার স্ত্রীর শারীরিক অবস্থান তখন কেমন ছিল? 5 লাখ টাকা ক্ষতি হয়েছে, আসাদুজ্জামান কামাল নামে আদেশ করলো। আসাদুজ্জামান কামাল যে মামলা 1 নম্বর আসামি, সেই মামলায় শিল্পী বেগম গিয়ে অর্ডার করে, কামাল সাহেবই অর্ডার করবেন ভাই। মানুষ তো লজিক দিয়ে চলে, তাই না? এই যে মামলার বিবরণটা আপনারা পড়েন, আজকে পত্রিকা আপনারা সবাই পাবে, এটা পড়ে দেখেন, আপনাদের কাছে কেমন লাগে ভাবেন। আমি জানি না সরকার কতটুকু শুনতে পায়, সরকার কতটুকু উপলব্ধি করতে পারে, সরকারের ফিলিংস কি, এটা আমি বলতে পারবো না। কিন্তু এই দৃশ্য দেখে এখন একটা গণতান্ত্রিক সরকার আছে, এই সরকার আমরা যদি এভাবে বিচার বিভাগ চলে, বিচার বিভাগ স্বাধীন হওয়ার কথা বলা হচ্ছে, আমিও চাই বিচার বিভাগ স্বাধীন হোক, কিন্তু এই মামলাটা যাকে রাজনৈতিক